নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? আজকে আমাদের নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে ডিভিজিবিলিটি। ডিভিজিবিলিটির যেগুলো থিওরি পার্টটা আছে সেটা আমরা করাবো আজকে আর কি। ডিভিজিবিলিটি মানে হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা মানে কোন সংখ্যাকে কি সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। কোন একটা সংখ্যা দেওয়া থাকবে পরীক্ষায়, সেটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যাবে। যেরকম এরকম 2 আছে, 3, 4। দেখো থাম্বনেলে তোমরা দেখতে পাচ্ছ 2, 3, 4, 5, 6। কোন সংখ্যাটা দিয়ে ডিভিজিবল হবে সেগুলো কিন্তু আমরা একটা একটা করে থিওরি করাবো। প্রথমে আমরা করে নিচ্ছি হচ্ছে 2 দিয়ে বিভাজ্যতা। 2 নাম্বার না, কিন্তু 2 দিয়ে বিভাজ্য। 2 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যায়, কী কী ক্রাইটেরিয়া, একটা সংখ্যার মধ্যে কী কী ক্রাইটেরিয়া থাকলে 2 দিয়ে বিভাজ্য করা যায়। মনে রাখবে শেষের সংখ্যাটা, ধরো একটা সংখ্যা দেওয়া রয়েছে, সেই সংখ্যাটার একক স্থানীয় একটা 3 অঙ্কের যদি সংখ্যা দেওয়া থাকে 2, 4, 8, এটা একটা একক, দশক, শতক। এই একক স্থানীয় অঙ্কটা আমাদের প্রধানভাবে দেখতে হবে। এই একক স্থানীয় সংখ্যাটা যদি 2 দিয়ে ভাগ করা যায় তাহলে কিন্তু সংখ্যাটাকে 2 দিয়ে বিভাজ্য হবে। অথবা আরেকটা নিয়ম আছে, হয় 2 দিয়ে ভাগ করা যাবে অথবা শূন্য হবে। এই দুটোই মাত্র ক্রাইটেরিয়া। যে 2 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি 2 দিয়ে ভাগ করা যাবে অথবা শেষ অঙ্কটা শূন্য হবে। খুব সিম্পল 2 দিয়ে বিভাজ্যতা। এবার দেখি 3 দিয়ে বিভাজ্যতা। 3 দিয়ে কোন কোন সংখ্যাকে ভাগ করা যাবে সেটা বোঝার জন্য কী করতে হবে, ওই ডিজিটগুলোর যোগফল বের করতে হবে। ডিজিটগুলোর যোগফল যদি আমাদের 3 দিয়ে ভাগ যায় তাহলে কিন্তু আমাদের সংখ্যাটা 3 দিয়ে ভাগ করা যাবে। ধরে নাও 345 একটা সংখ্যা আছে, তাহলে ডিজিটগুলো কী হবে, 3, 4 প্লাস 5 যোগ করলে আমাদের চলে আসলো 12। 12কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে সংখ্যাটা কিন্তু 3 দিয়ে ভাগ করা যাবে। 12কে 3 দিয়ে ভাগ করা যায় মানে 345কে 3 দিয়ে ভাগ করা যাবে। এই হচ্ছে 3 দিয়ে বিভাজ্যতার শর্ত। আরেকটা সংখ্যা ধরো আছে 1644, এটাকে 3 দিয়ে বিভাজ্য হবে কিনা তোমরা চেক করে আমাকে বলো। তারপরে চলে আসলো আমাদের 4 দিয়ে বিভাজ্যতার শর্ত। 4 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে শেষ দুটি অঙ্ক হবে 0 অথবা 4 দিয়ে বিভাজ্য হতে হবে। শেষ দুটো অঙ্ক আমাদের 0 হতে হবে অথবা 4 দিয়ে বিভাজ্য হতে হবে। ধরে নাও একটা 3 অঙ্কের সংখ্যা আছে, 2 অঙ্কের যদি সংখ্যা থাকে তাহলে তো আমরা ডিরেক্ট বলতে পারবো যে 4 দিয়ে ভাগ করা যায় কি যায় না। 2 অঙ্ক সাধারণত আসে না, বড় একটা 4-5 অঙ্কের একটা কিংবা 7-8 অঙ্কের একটা সংখ্যা কিন্তু দিয়ে দেয়। তাহলে এই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, সংখ্যাটার শেষ দুটি অঙ্ক আমাদের লক্ষ্য করতে হবে, একক এবং দশক স্থানীয় অঙ্ক। এই একক এবং দশক স্থানীয় অঙ্কটা নিয়ে যে সংখ্যাটা তৈরি হবে ছোট্ট, সেই সংখ্যাটা আমাদের 2 দিয়ে বিভাজ্য হয় কিনা সেটা চেক করতে হবে। অথবা শেষের দুটি সংখ্যা যদি আমাদের 0 হয় তাহলে কিন্তু আমাদের 4 দিয়ে বিভাজ্য হবে। যদি উদাহরণ হিসেবে বলতে চাই 100, এই সংখ্যাটার শেষের দুটো অঙ্ক হচ্ছে আমাদের 0, তার মানে সংখ্যাটা আমাদের 4 দিয়ে বিভাজ্য হবে। আবার ধরো 1200, শেষের দুটি অঙ্ক 0, তার মানে 4 দিয়ে বিভাজ্য হবে। আবার ধরো 324 আছে, শেষের দুটি অঙ্ক আমাদের লক্ষ্য করতে হবে। 24 আছে, 24কে আমরা কিন্তু 4 দিয়ে ভাগ করতে পারি, আমাদের 6 আসে। তাহলে 324 যে সংখ্যাটা ছিল টোটাল 324, সেটা 4 দিয়ে ভাগ করা যাবে। তার মানে 4 দিয়ে বিভাজ্যতার শর্ত কিন্তু আমাদের খুব সিম্পল, সেটা হচ্ছে শেষের দুটি অঙ্ক 0 হতে হবে অথবা শেষের দুটি অঙ্ক 4 দিয়ে বিভাজ্য হতে হবে। তারপরে আসলো 5 দিয়ে বিভাজ্যতা। খুব সিম্পল, 5 দিয়ে কোনো একটা সংখ্যাকে বিভাজ্য হবে কি হবে না, তার জন্য শেষ অঙ্কটা 0 হতে হবে অথবা 5 হতে হবে। শেষ অঙ্কটা 0 অথবা 5 হতে হবে। একক স্থানীয় অঙ্ক এই দুটোর মধ্যে একটা হলেই হবে, আর এইদিকে যা থাকুক থাকুক। যদি উদাহরণ হিসাবে বলতে চাই তাহলে 10, 30, শেষের অঙ্কটা 0, 5 দিয়ে 35,
শেষ অঙ্কটা 5, তাহলে আমাদের 5 দিয়ে কিন্তু বিভাজ্য হবে সংখ্যা দুটিকে। এবার বড় মাপের যদি একটা সংখ্যা দেখি, ধরে নাও 315 আছে, শেষ অঙ্কটা 5 আছে, মানে এই সংখ্যাটাকে 5 দিয়ে বিভাজ্য করা যাবে। এবার আসি 6 দিয়ে বিভাজ্যতার শর্ত। 6কে আমরা লিখতে পারি না 2 গুণিত 3, তার মানে কোনো একটা সংখ্যা যদি 2 দিয়ে এবং 3 দিয়ে বিভাজ্য হয়, দুটো দিয়ে কিন্তু বিভাজ্য হতে হবে, অথবা না 2 অথবা 3 নয়, 2 দিয়েও বিভাজ্য হতে হবে এবং 3 দিয়েও বিভাজ্য হতে হবে, তাহলে সেটা কিন্তু 6 দিয়ে বিভাজ্য হবে। উদাহরণ হিসাবে যদি বলি, 672 আছে একটা সংখ্যা, এটাকে 2 দিয়ে বিভাজ্য হবে, কারণ শেষে আমাদের জোড় সংখ্যা রয়েছে, তার মানে 2 দিয়ে বিভাজ্যতা আমাদের পূরণ করে দিল। এবার 3 দিয়ে বিভাজ্যতার শর্ত কী ছিল? ডিজিটগুলোর যোগফল। ডিজিটগুলো যোগ করলে কত আসে? 15। 15 কিন্তু আমাদের 3 দিয়ে বিভাজ্য হয়। অথবা তাহলে আমরা বুঝতে পারলাম যে 2 দিয়ে বিভাজ্য হয়ে গেল সংখ্যাটা এবং 3 দিয়ে বিভাজ্য হলো, তার মানে 672 এই সংখ্যাটা 6 দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। এবার আসি আমাদের 7 দিয়ে বিভাজ্যতার শর্ত। 7 দিয়ে বিভাজ্যতা করতে গেলে আগে একটু বলে নেই, তারপরে করছি। ডান দিক থেকে তিনটি করে নিতে হবে। তিনটি করে নেওয়ার পর ডান দিক থেকে তিনটি করে নিলাম, সেগুলোর যোগফল করতে হবে, যেগুলো যুগ্ম স্থানীয় আছে, ডান দিক থেকে যুগ্ম স্থানীয় আছে, যদি তাদের যোগফল নিতে হবে এবং অযুগ্ম স্থানীয় যেগুলো আছে সেগুলো সেটা বিয়োগ করতে হবে। তাহলে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে আমাদের 7 দিয়ে যদি বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা 7 দিয়ে বিভাজ্য হবে। ধরে নাও সাপোজ একটা সংখ্যা আছে, এই সংখ্যাটা রয়েছে, এটা ডান দিক থেকে যদি আমরা তিনটা করে নেই, তাহলে 988 হলো, 493 হলো এবং 16 হলো। 16-র ক্ষেত্রে আমরা কিন্তু 3টি পেলাম না, তাই 3টি পেলাম না, 2টি পেলাম, 2টি দিয়ে কিন্তু আমাদের একটা সংখ্যা হবে, এবং 3টি যদি থাকতো 3টি দিয়ে সংখ্যা হতো, 1টি থাকলে 1টি দিয়ে সংখ্যা হতো। তাহলে এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড এবং এটা থার্ড। এবং এবার অযুগ্ম স্থানীয় যেগুলো অঙ্ক আছে সেগুলোকে আমাদের যোগ করতে হবে। এখানে অযুগ্ম স্থানীয় আছে, সেটা হচ্ছে 998 এবং 16, এগুলো অযুগ্ম স্থানে আছে, এই দুটো যোগ করতে হবে। তাহলে 988 যোগ 16 করতে হবে, সেখান থেকে বিয়োগ করতে হবে আমাদের 493। এটা বিয়োগ করলে আমাদের চলে আসে 511 আসে। তাহলে যে সংখ্যাটা আসলো 511, সেটাকে দেখতে হবে আমাদের 7 দিয়ে বিভাজ্য হয় কি না। 7 দিয়ে আমাদের বিভাজ্য হয় কি না, 7 দিয়ে এটা বিভাজ্য হয় 73 হবে। তাহলে আমাদের যে মূল সংখ্যাটা ছিল 16 4 9 3 9 8 8, এই বড় সংখ্যাটা কিন্তু আমাদের 7 দিয়ে বিভাজ্য হবে। তাহলে বড় একটা সংখ্যা 7 দিয়ে বিভাজ্য হবে কিনা ভাগ করে আমরা তো বলে দিতে পারবো। এরকম করে আমরা কিন্তু সহজেই বলে দিতে পারবো। অথবা আরেকটা নিয়ম আছে, যেটা হচ্ছে 7 দিয়ে এটাকে ভাগ করো, সাকসেসিভভাবে পরপর ভাগ করে গিয়ে মিলে কি মিলে না সেটা হবে। আর এটা হচ্ছে আমাদের শর্টকাটে আমরা কিন্তু বলে দিতে পারবো এই নিয়মের মাধ্যমে 7 দিয়ে বিভাজ্য হয় কি হয় না। এবার আসি আমরা কোনটা আসবো, 8 দিয়ে বিভাজ্যতার সূত্র। 8 দিয়ে বিভাজ্য হবে কি হবে না সেটা একটা আমাদের কিন্তু বের করতে হবে। তার নিয়ম হচ্ছে শেষ তিনটি সংখ্যা আমাদের শূন্য, অথবা শেষ তিনটি সংখ্যা আমাদের শূন্য, অথবা শেষ তিনটি সংখ্যা XYZ যদি হয়, এটাকে আমরা 8 দিয়ে বিভাজ্য হতে হবে। তাহলে আমরা একটা সংখ্যা নিয়ে দেখি। সাপোজ আমরা একটা সংখ্যা নিলাম 1000, এই সংখ্যাটা শেষের তিনটি যেহেতু শূন্য আছে, তাহলে এটা অবশ্যই 8 দিয়ে বিভাজ্য হবে। আরও যদি সংখ্যা নেই, আমরা 992 নিলাম, এই সংখ্যাটা শেষ তিনটি সংখ্যা আমাদের 8 দিয়ে বিভাজ্য হয় কিনা দেখতে হবে। এই 992, এই সংখ্যাটা শেষের তিনটি সংখ্যা, মানে এখানে 992 রয়েছে,
এবার ধরে নাও 5116 আছে, তাই এই ক্ষেত্রে শেষের তিনটি সংখ্যা হচ্ছে 216। এটাকে আমরা 8 দিয়ে বিভাজ্য হবে কিনা চেক করতে হবে। 8 দিয়ে যদি বিভাজ্যতা চেক করতে যাই, 8 দুগুণে 16, আর থাকলো আমাদের 56, তাহলে মানে 2 বার যাবে এবং 7 হবে 27, ভাগ করা আমাদের যাচ্ছে। তাহলে 5216 সংখ্যাটি ছিল, এটা আমাদের 8 দিয়ে বিভাজ্য, কিন্তু 8 দিয়ে আমাদের বিভাজ্য হবে। বোঝা গেল? আরও যদি এক্সাম্পল নিতে চাই, আরও দু একটা এক্সাম্পল নেই, যেমন 43,384 আছে, এই সংখ্যাটি ধরো শেষের তিনটির কথা শুধু ভাবো, বাদ বাকি যে 43 আছে সেটার কথা ভাবতে হবে না। তাহলে এটার ক্ষেত্রে যদি এই 38 মানে 384 এটাকে 8 দিয়ে ভাগ করা যায়, তাহলে কিন্তু আমাদের 43,384কে 8 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এটার ক্ষেত্রে যদি ধরি 4 8 32, আর থাকবে 64, 8 8 64, 48 ভাগ করা যাচ্ছে, তার মানে 43,384কে 8 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? তাহলে 2-এর ক্ষেত্রে, 4-এর ক্ষেত্রে, 8-এর ক্ষেত্রে আমরা কিন্তু একটা নিয়ম পেলাম। 2-এর ক্ষেত্রে, 4-এর ক্ষেত্রে এবং 8-এর ক্ষেত্রে একটা নিয়ম পেলাম। এই যে অ্যানালাইসিসটা আমি পরে করছি, তার আগে আমি সিম্পল ব্যাপারগুলো বলে দিচ্ছি পরপর। এরপরে চলে আসবো আমরা 9 দিয়ে বিভাজ্যতার শর্ত। কোন সংখ্যাগুলোকে 9 দিয়ে বিভাজ্য হয়? নয় দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে অঙ্কগুলির যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। অঙ্কগুলির যোগফলকে 9 দ্বারা বিভাজ্য হতে হবে। যেমন ধরে নাও 4707 এই সংখ্যাটি আছে, এটার ডিজিটগুলো কি আছে? 18 হচ্ছে, এদের ডিজিটের যোগফল 18কে কিন্তু আমরা 9 দিয়ে ভাগ করতে পারবো না, ভাগ করলে 2 আসবে। যাই হোক, তাহলে এই 47,4707কে এটা কিন্তু অবশ্যই 9 দিয়ে বিভাজ্য হবে। ডিজিটগুলোর যোগফলকে চেক করতে হবে। তাহলে 3-এর ক্ষেত্রে এবং 9-এর ক্ষেত্রে কী পেলাম? ডিজিটগুলোর যোগফল পেলাম। তারপর চলে আসি আমার 10 দিয়ে বিভাজ্যতার শর্ত। 10 দিয়ে কোনো একটা সংখ্যাকে বিভাজ্য হতে গেলে শেষে একটা শূন্য থাকতে হবে। 10 দিয়ে শেষে একটা শূন্য থাকতে হবে। শেষে একটি শূন্য থাকলেই সেটা 10 দ্বারা বিভাজ্য হবে। যেরকম ধরে নাও 14,500 আছে, শেষের সংখ্যাটা আমাদের শুধু দেখতে হবে শূন্য আছে কিনা, শেষে শূন্য থাকলেই সেটা আমাদের 10 দ্বারা বিভাজ্য হয়। এরপর আমরা চলে আসবো 11 দিয়ে বিভাজ্যতার শর্ত। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই তোমরা মনে রাখবে। অযুগ্ম স্থানীয় অঙ্ক 11 দিয়ে বিভাজ্যতার শর্ত হচ্ছে অযুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি যুগ্ম স্থানীয় অঙ্কের সমষ্টি বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হতে হবে। কি বললো? অযুগ্ম স্থানীয় অঙ্কের যোগফল যুগ্ম স্থানীয় অঙ্কের যোগফলের বিয়োগফল 0 অথবা 11 দিয়ে বিভাজ্য হতে হবে। যেরকম সাপোজ ধরে নাও 28,182 আছে, এটা যুগ্ম স্থানীয়, এটা কিন্তু বাম দিক থেকে আমাদের খেয়াল করতে হবে যে যুগ্ম স্থানীয় কে কে আছে। যুগ্ম স্থানীয় আছে 2, 1 এবং 2, মানে এদের যদি যোগফল বের করি 2 যোগ 1 যোগ 2, যোগফল আছে আমাদের 5। এইবার অযুগ্ম স্থানীয় আছে আমাদের 8 এবং 8, এদেরকে যোগ করি তাহলে আসলো আমাদের 16। তাহলে 5 থেকে যদি আমরা 16 বিয়োগ করি তাহলে আসলো আমাদের -11। এই -11 মাইনাস থাকুক আর প্লাস থাকুক, এটা আমাদের ফ্যাক্টর নয়। আমাদের এটাকে 11 দিয়ে ভাগ করা যায় কি যায় না? যায়, অবশ্যই 11কে 11 দিয়ে ভাগ করা যায়। অতএব যে সংখ্যাটা আমাদের প্রথমে দেওয়া ছিল 28,182, এটাকে অবশ্যই 11 দিয়ে ভাগ করা যাবে। বোঝা গেল? তার মানে যুগ্ম স্থানীয় অঙ্ক
যোগফল বিয়োগ না অযুগ্ম স্থানীয় সংখ্যাগুলোর মানে যুগ্ম স্থানীয় প্রথমে নিতে পারো অথবা অযুগ্ম নিতে পারো, তাদের বিয়োগফল বের করতে হবে। তাহলে আমি অযুগ্ম স্থানীয় অঙ্ক যোগফল বিয়োগ যুগ্ম স্থানীয় অঙ্কের যোগফল এ দুটো বিয়োগ করলে যে এটা পাবো সেটা 0 অথবা 11 দিয়ে বিভাজ্য হতে হবে। এবার আরেকটা এক্সাম্পল নেই, তাহলে তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। ধরে নাও 49,698 আছে, তাহলে এখানে যুগ্ম স্থানীয় অযুগ্ম স্থানীয় কে কে আছে 4, 6 এবং 8, এদের যোগ করলে আমাদের চলে আসবে 18। আর এখানে 9 অযুগ্ম স্থানীয় 9 আর 9 যোগ করলে আসবে আমাদের 18, এই দুটো বিয়োগ করি আসলো 0। তাহলে আমাদের 49,698 সংখ্যাটা 11 দিয়ে বিভাজ্য হবে। তাহলে বোঝা গেল 11 নম্বর। এবার 12 দিয়ে বিভাজ্যতার আমরা শর্ত বের করব। 12 থেকে আমরা কি পাই 3 গুণিত 4 পাই। 3 গুণিত 4, এখান থেকে আমরা বুঝতে পারছি কোনো একটা সংখ্যা 3 এবং 4 দুটো সংখ্যা দিয়ে যদি ভাগ যায় তাহলে আমাদের সেই সংখ্যাটা কিন্তু 12 দিয়ে বিভাজ্য হবে। উদাহরণ হিসেবে যদি বলতে চাই 1488 আছে, 3 দিয়ে বিভাজ্যতার শর্ত প্রথমে আমাদের বের করতে হবে। তার জন্য আমাদের যোগ করতে হবে ডিজিটগুলো। যোগ করলে 8 দুগুণে 16, 16 আর 4 20 আর 21, এটা অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হচ্ছে। এবং 4 দিয়ে বিভাজ্যতার শর্ত কী ছিল, শেষের দুটি অঙ্ককে 4 দিয়ে বিভাজ্য হতে হবে। 88কে 4 দিয়ে ভাগ করলে আমাদের চলে আসবে 22, এটা কিন্তু আমাদের 4 দিয়ে বিভাজ্যতা পূরণ করলো। অতএব এই যে 14,488 এই সংখ্যাটা 3 দিয়েও স্যাটিসফাই করলো, 3 দিয়ে বিভাজ্য হলো এবং 4 দিয়েও কিন্তু বিভাজ্য হলো। অতএব যে সংখ্যাটা এটা কিন্তু আমাদের 12 দিয়ে অবশ্যই বিভাজিত হবে। এবার আসবো আমরা 13 দিয়ে বিভাজ্যতার শর্ত। 4-এর ক্ষেত্রে 13-র ক্ষেত্রে আমাদের যেই নিয়মটা হবে সেটা 7-এর নিয়মের মতোই হবে। 7-এর নিয়মের মতোই হবে। 7-এর নিয়মটা কী ছিল, 3টি করে আমাদের নিতে হবে। 3টি করে নিয়ে আমাদের অযুগ্মগুলোর যোগফল বিয়োগ যুগ্মগুলোর যোগফল করলে তাদের যে বিয়োগফল আসবে এই বিয়োগফলকে 13 দ্বারা বিভাজ্য হতে হবে অথবা 0 হতে হবে, তাহলে আমাদের 13 দিয়ে বিভাজ্যতা হবে। ধরে নাও একটা সংখ্যা আছে 46,306, ডান দিক থেকে 3 জোড়ায় জোড়ায় যদি নেই তাহলে 306 থাকবে এবং 46 থাকবে। 306 থেকে আমাদের 46 বিয়োগ করতে হবে, তাহলে আসলো 260। 260 সংখ্যাটাকে আমাদের 13 দিয়ে বিভাজ্য হয় কিনা দেখতে হবে, হয় 20, তাহলে 13 দিয়ে বিভাজ্য হলো, তার মানে এখানে 46,306কে 13 দিয়ে বিভাজ্য হবে। আরও একটা এক্সাম্পল যদি আমরা নেই, ধরে নাও সংখ্যাটা এরকম আছে 1 জোড়া 2 জোড়া আর 10 থেকে গেল, তাহলে 931 যোগ 10, এটা আমাদের আসবে 941। আর আমাদের এখান থেকে বিয়োগ করতে হবে 213, অযুগ্ম স্থানীয় অঙ্ক 213 বিয়োগ করলে আমাদের আসলো হচ্ছে 728। 728কে আমরা 13 দিয়ে ভাগ করা যাচ্ছে। অতএব আমাদের যে মূল সংখ্যাটা ছিল, এত বড় একটা সংখ্যা ছিল, সেই সংখ্যাটা কিন্তু 13 দিয়ে বিভাজ্য হবে। এবার আসলাম 14-র ক্ষেত্রে। 14-র ক্ষেত্রে 14কে ভাঙলে 2 গুণিত 7 আসে, তার মানে 2 দিয়ে বিভাজ্য হতে হবে এবং 7 দিয়ে দুটো যদি বিভাজ্য হয় তাহলে আমাদের 14 দিয়ে বিভাজ্য হবে। এবার আসলাম 15-র ক্ষেত্রে। 15-র ক্ষেত্রে 15 সমান সমান কী লেখা যায়, 3 গুণিত 5, সংখ্যাটাকে 3 এবং 5 উভয় দিয়ে ভাগ করা গেলে সেটা আমাদের 15 দিয়ে বিভাজ্য হবে। এগুলো নিয়ম ইজি আছে। এরপরে আসবে 16। 16 দিয়ের ক্ষেত্রে শেষ চারটি সংখ্যা দেখো 2-এর ক্ষেত্রে শেষ একটি সংখ্যা একক স্থানীয় অঙ্ক ধরা হয়েছিল, 4-এর ক্ষেত্রে শেষ দুটি সংখ্যা এবং 8-এর ক্ষেত্রে শেষ 3টি সংখ্যা এবং 16-র ক্ষেত্রে শেষ 4টি সংখ্যা হবে। শেষ 4টি সংখ্যা যদি 16 দিয়ে বিভাজ্য হয়
তাহলে সংখ্যাটি কিন্তু 16 দিয়ে বিভাজ্য হবে। ধরে নাও সংখ্যাটা এটা আছে, শেষ 4টি সংখ্যা যদি আমরা নেই, শেষ 4টি অঙ্কর যদি আমরা নেই, তাহলে আমরা পাবো হচ্ছে 96। 96কে কিন্তু 16 দিয়ে ভাগ করা যাচ্ছে। তাহলে আমাদের এটা কিন্তু সংখ্যা 6 হচ্ছে ভাগ করলে। তাহলে এই সংখ্যাটা আমাদের যা ছিল 20,096, সেটা আমাদের 16 দিয়ে বিভাজ্য হবে। সমস্ত কিছুর দরকার নেই, শুধুমাত্র 16 ক্ষেত্রে শেষ 4টি সংখ্যা। এটা একটু মনোযোগ দিয়ে শুনবে। 17 দিয়ে বিভাজ্যতার একটা কিন্তু বিশেষ নিয়ম রয়েছে, সেটা বলেছে একক স্থানীয় অঙ্ককে 5 দিয়ে গুণ করতে হবে এবং বাকি যে একক স্থানীয় অঙ্কটা বাদ দিয়ে বাকি যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা থেকে ওটা বিয়োগ করতে হবে। তাহলে যে সংখ্যাটা পাবো সেটা 17 দিয়ে বিভাজ্য হয় কিনা আমাদের চেক করতে হবে। 0 অথবা 17 দিয়ে বিভাজ্য হতে হবে শেষ পর্যন্ত। তাহলে আমাদের যদি একটা বড় একটা সংখ্যা দেওয়া রয়েছে, ধরে নাও এই সংখ্যাটা দেওয়া রয়েছে, এই সংখ্যাটা থেকে আমাদের কি বলেছে, শেষের অঙ্ককে 5 দিয়ে বিভাজিত গুণ করতে হবে। 4 গুণিত 5, এটা বিয়োগ করতে হবে বাকি যে সংখ্যাটা ছিল 40,055, এটা থেকে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে 0055 বিয়োগ 20 আমাদের চলে আসলো হচ্ছে 40,035। এটাকে আমাদের 17 দিয়ে বিভাজ্য কিনা এখন কিন্তু আমরা বুঝতে পারছি না। তাহলে এখান থেকে আবার কাজ করতে হবে কি, এই শেষের 5কে 4 দিয়ে গুণ করতে হবে এবং যেই বাকি সংখ্যাটা রইল 4,003, সেটা থেকে বিয়োগ করতে হবে। 5কে যদি 4 দিয়ে গুণ করি 20 আসবে। এটাকে আবার 4 দিয়ে গুণ নয়, 5 দিয়ে গুণ, তাহলে 25 আসবে। 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 4,003কে 25 বিয়োগ করলে 3 থেকে, তাহলে 39,78। এটাও আমরা 17 দিয়ে বিভাজ্য কিনা আমি বুঝতে পারছি না। তাহলে আবার আমাদের সেই একই কাজ করে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না হচ্ছে। তাহলে 8কে 5 দিয়ে গুণ করলে 40 আসবে আর 397 এখানে থাকবে। এটা যদি বিয়োগ করি তাহলে আমাদের চলে আসলো 357। সেটাকে আমরা এখনও কি বুঝতে পারছি? বুঝতে পারলে ঠিক আছে, 17 দিয়ে ভাগ যায়, আর না বুঝতে পারলে আবার শেষের 7কে 5 দিয়ে গুণ করলে 35 আসবে, আর আগের যে বাদ বাকি 35 ছিল 35 বিয়োগ 35 মানে 0 আসলো। তার মানে 0 আসলে অথবা 17 দিয়ে বিভাজ্য 17 দিয়ে ভাগ করা যায় এরকম একটা সংখ্যা আসলে আমরা বুঝে যাব যে সেটি 17 দিয়ে বিভাজ্য। বোঝা গেল? এইভাবে প্রোগ্রেসিভভাবে একটার পর একটা কিন্তু আমাদের পড়ে যেতে হবে, তাহলে আমরা বুঝতে পারবো 17 দিয়ে সেটা বিভাজ্য। এরপরে চলে আসবো হচ্ছে 18। 18কে ভাঙলে দেখো 2 গুণিত 9, তার মানে কোনো একটা সংখ্যায় 2 দিয়ে এবং 9 দিয়ে বিভাজ্য হলে সেটা 18 দিয়ে অবশ্যই বিভাজ্য হবে। তাহলে 18-র ক্ষেত্রে এই নিয়মটা আমাদের কার্যকরী হবে, কিন্তু যেগুলো মৌলিক সংখ্যা আসছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু নিয়ম পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপর 18 পরে চলে আসলো 19। কোনো একটা সংখ্যাকে 19 দিয়ে বিভাজ্য হবে কিনা আমাদের বোঝার জন্য কি করতে হবে, 19 দিয়ে কোনো একটা সংখ্যাকে বিভাজ্য হয় কিনা সেটা বোঝার জন্য একক স্থানীয় অঙ্ককে 2 দিয়ে গুণ করতে হবে এবং বাকি যে একক স্থানীয়টা বাদ দিয়ে 17-র মতো একক স্থানীয়টা বাদ দিয়ে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটার সাথে যোগ করতে হবে। তাহলে দেখো সেটা কি করে করি। ধরে নাও একটা সংখ্যা আছে, যোগ করে এরকমভাবে যদি বুঝতে না পারি তারপরে এইভাবে সাকসেসিভভাবে আস্তে আস্তে আমাদের কিন্তু সংখ্যাটা ছোট হবে। 16, 45, 37, 34, এটা একটা বড় সংখ্যা। এখানে শেষের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করতে হবে, তার মানে 8 আসবে, তার সাথে যোগ করতে হবে বাকিগুলো 16, 45, 37। তাহলে আমাদের চলে আসলো হচ্ছে এখানে এটা যোগ করতে হবে 3। তাহলে আমাদের চলে আসলো হচ্ছে 16, 45, 381। এটা হচ্ছে একটা সিম্পল নিয়ম। এখানে যদি এটাকে আবার চেক করতে হবে, এটা তো একটা বড় সংখ্যা আসলো, তাহলে শেষের 1 আছে, 1কে 2 দিয়ে গুণ করলে আমাদের 2 আসবে, আর এখানে থাকবে 16, 45, 38। এটাকে আবার যোগ করতে হবে, যোগ করলে আমাদের আসবে হচ্ছে 16, 45, 40।
এটাকে আমরা বুঝতে পারছি না, তাহলে আবার আমরা এটা করব। শেষের শূন্যকে 2 দিয়ে গুণ করলে শূন্য আসবে, তাহলে 16, 45 আর 4 যোগ করব। যোগ করার পর আমাদের এখানে আসবে হচ্ছে 16, 45, 4ই আসলো। এই সংখ্যাটাকে আবার একই রকমভাবে একই কাজ করতে হবে, শেষের অঙ্কটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে 4কে যদি 2 দিয়ে গুণ করি 8 আসবে, তার সঙ্গে যোগ করতে হবে 16, 45। তাহলে আমাদের এখানে চলে আসলো হচ্ছে 16, 53। এটাকে 19 দিয়ে ভাগ যায় কিনা আমরা বুঝতে পারছি না, তাহলে আমাদের সাকসেসিভ আবার চালিয়ে যেতে হবে। 3কে 2 দিয়ে গুণ করলে 6 আর 156 যোগ করলে আমাদের কত আসে? 156 নয়, 145, 165, তাই না? তাহলে আমাদের এখানে চলে আসলো হচ্ছে 171। এটাকে যায় কিনা আমরা যদি না বুঝতে পারি, আমরা বুঝতে পারছি এটা 19 দিয়ে ভাগ যায়, কিন্তু যদি না বুঝতে পারি আবার আমাদের সেই একই কাজ করতে হবে। 1কে 2 দিয়ে গুণ করলে আমাদের 2 চলে আসলো, তাহলে 17 যোগ 2 এটা চলে আসলো 19। দেখো 19 অথবা 0 আসলে কিন্তু 19 দিয়ে বিভাজ্য হবে, তাহলে 19 চলে আসলো, আমাদের কিন্তু অঙ্কটা কমপ্লিট হলো। এরকমভাবে আমাদের সাকসেসিভভাবে পরপর চেক করে যেতেই হবে। এরপরে আমাদের আসলো 20। কোনো একটা সংখ্যাকে 20 দিয়ে বিভাজ্যতার কী শর্ত হতে পারে? 20কে যদি ভাঙি আমরা 4 গুণিত 5 আসবে, তাহলে কোনো একটা সংখ্যাকে 4 এবং 5 দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা কিন্তু 20 দিয়েও ভাগ যাবে। এরপর আসবে 20, 21। 21-এর ক্ষেত্রে আমরা 3 এবং 7 করতে পারি। 22-এর ক্ষেত্রে 2 এবং 11 করতে পারি। 21-এর ক্ষেত্রে কী করতে পারি? 3 গুণিত 7 করতে পারি। আর 22-এর ক্ষেত্রে এরকম করে গুণ করে 2 গুণিত 11 করতে পারি। এবং তাহলে এরপর দেখবো আমরা 25 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করা যায় কি না। শেষের দুটি সংখ্যা যদি 25 দিয়ে ভাগ করা যায়, তাহলে 25 দিয়ে ভাগ করা যাবে। শেষের দুটি অঙ্ক কীরকম থাকতে হবে? 25, 50, 75 আর 00। এইগুলো যদি শেষের দুটি অঙ্ক হয়, তাহলে সেটা 25 দিয়ে ভাগ করা যাবে। তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম? দেখো 2, 4, 6 নয়, 8 এবং 16 এগুলোর ক্ষেত্রে 1টি, 2টি, 3টি, 4টি হয়ে গেল। 7-এর ক্ষেত্রে তারপরে আসলো 6-এর ক্ষেত্রে আসলো 2 গুণিত 3। 7-এর ক্ষেত্রে আসলো 3টি করে বিয়োগ। 9-এর ক্ষেত্রে আসবে যোগ। এবার 3 এবং 9 এই দুটোর ক্ষেত্রে সেম নিয়ম, ডিজিটগুলোর যোগফল। 11-এর ক্ষেত্রে কি আসলো? 7-এর মতোই। না, 11-এর ক্ষেত্রে এসেছিলো 7-এর ক্ষেত্রে 3টি করে, আর 11-এর ক্ষেত্রে হচ্ছে জোড় স্থানীয় অঙ্কগুলোর যোগফল বিয়োগ বিজোড় স্থানীয় অঙ্কগুলোর বিয়োগফল, এই দুটো বিয়োগ করে। এরকমভাবে দেখতে পেলে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করা রয়েছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।